এই মুহূর্তে আপনারা যারা শুনছেন, এখন রাত বাজে 12টা। এখন বুধবার শেষ হয়ে বৃহস্পতিবার শুরু হলো মাত্র। কিন্তু আমরা যেহেতু প্রত্যেক বুধবার দিন শেষ হয়ে রাতের বেলায় আপনাদের সামনে ভৌতিকতা অলৌকিক নিয়ে হাজির হই, মায়াবাড়ির ভৌতিকতাতে, ঠিক সেইভাবেই আজকে আমরা আবার হাজির হলাম। আজকে আপনারা শুনতে পাবেন গত পর্বে প্রচার হওয়া মানুষের গন্ধ পাই গল্পটির দ্বিতীয় শেষ পর্বটি। হেমেন্দ্র কুমার রায়ের লেখা এই গল্পটির এই পর্বে আমরা কিছু অংশ বাদ দিয়ে মূল ঘটনা বা মূল শিকারের যে প্রক্রিয়াটা ছিল সেটা আপনাদের সামনে প্রচার করছি। কারণ যে অংশগুলো আমরা বাদ দিয়েছি সেটা আসলে এই গল্পের ধারাটাকে একটু অন্যদিকে নিয়ে যায়। আশা করি সেটা আপনারা গ্রহণ করবেন। তাহলে চলুন শুরু করা যাক হেমেন্দ্র কুমার রায়ের লেখা মানুষের গন্ধ পাই গল্পের শেষ পর্ব। সন্ধ্যার সময়ে গাছে উঠছি, হঠাৎ একটা ডাল থেকে একটা বিষধর সাপ ফোঁস করে উঠল। আমিও তরাক করে মাটিতে এসে অবতীর্ণ হলাম। একজন কুলি একটা লম্বা ডান্ডা দিয়ে সাপটার কামড়াবার স্বাদ তখনই মিটিয়ে দিল। সে রাত ছিল খুবই সুন্দর, আকাশে মেঘ নেই, চাঁদের আলোয় চারদিকে ধপধপ করছে। সমস্ত বনটাকে দেখাচ্ছে একখানি চমৎকার ছবির মতো। রাত 2টো পর্যন্ত আমি জেগে রইলাম। তারপর মোহিনীর হাতে বন্দুক দিয়ে একটু ঘুমিয়ে নেবার চেষ্টা করলাম। গাছের গুঁড়িতে ঠেস দিয়ে দিব্য আরামে ঘুমাচ্ছি। আচম্বিতে কেন জানি না আমার ঘুম ভেঙে গেল। মহিনাকে শুধরলাম সে সন্দেহজনক কিছু দেখেছে কিনা। মহিনা উত্তর দিল, না। চারদিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে আমিও কিছু আবিষ্কার করতে পারলাম না। আশ্বস্ত হয়ে আবার নিদ্রা দেবীকে ডাকবার উপক্রম করছি। হঠাৎ মনে হলো দূরে ওই নিচু ঝোপের কাছে কি যেন একটা নড়ে উঠল। ভালো করে খানিকক্ষণ তাকিয়ে থেকেই বুঝলাম, না, আমার ভুল হয়নি, সিংহই বটে। সেও আমাদের লক্ষ্য করছে। হতভাগা স্বাদ আমাদের ধরে পেটের ভেতরে চালান করে দেবার। সেই আশায় সে চোরের মতো এই ঝোপ থেকে টপ করে ও ঝোপে গিয়ে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। পরিষ্কার চাঁদনি রাত। তার সমস্ত লুকোচুরি যে আমরা দেখতে পাচ্ছি এটুকু তার মাথায় ঢুকল না। তার ভাবভঙ্গি দেখে স্পষ্ট বোঝা গেল যে মানুষ শিকারের ভীষণ খেলায় সে খুবই ওস্তাদ। আমি আর ইতস্ত করলাম না। কি জানি দেরি করলে সে যদি আবার আমাদের ফাঁকি দেয়। তখন সে আমাদের কাছ থেকে মাত্র 20 গজ দূরে আছে। তার বুক টিপ করে তখনই আমি বন্দুকের ঘোড়া টিপলাম। গুলি যে তার বুকে গিয়ে লাগলো এও আমি বুঝতে পারলাম। কিন্তু গুলি খেয়েই সে লাফাতে লাফাতে পালাতে লাগলো। উপরে উপরে আরো 3বার বন্দুক ছুড়লাম এবং আবার তার আর্ত গর্জন শুনে বুঝতে পারলাম যে আমার শেষ গুলি ঠিক তার গায়ে লেগেছে। কিন্তু তবুও সে মাটিতে কুপোকাত হলো না। জঙ্গলের ভেতরে কোথাও মিলিয়ে গেল। অধীরভাবে অপেক্ষা করতে লাগলাম কখন ভোর হয়। রাত কাটল। আমিও গাছ থেকে নামলাম। মহিনা এবং আরো কয়েকজন লোককে নিয়ে আমি চললাম আহত সিংহের খোঁজে। মাটির উপরে রক্তের রেখা, পথ ভোলাবার সম্ভাবনা নেই। বেশি দূরে এগোতে হলো না। জঙ্গলের ভেতরে খুব কাছেই বৈত সিংহের গর্জন। ঝোপঝোপের ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলাম সিংহটা আমাদের দিকে ক্রুদ্ধ দৃষ্টিপাত করে কর কর করছে। তার ভয়ানক দাঁতগুলো বেরিয়ে পড়েছে। সাবধানে লক্ষ্য স্থির করে গুলি ছুড়লাম। পর মুহূর্তে কান ফাটানো ও প্রাণ কাঁপানো চিৎকার করে আমাদের উপরে সে ঝাঁপিয়ে পড়ল। আমি আবার বন্দুক ছুড়লাম। গুলির চোটে মাটিতে ঠিকরে পড়েই আবার সে দাঁড়িয়ে উঠল এবং প্রচন্ড বেগে হাঁ করে আমাদের দিকে ধেয়ে এলো, মূর্তিমান মৃত্যুর মতো। ফের গুলি ছুড়লাম, কিন্তু তবুও সেই দুর্দান্ত সিংহের গতিরোধ হলো না। এই সিংহ কি অমর? পাশেই মহিনা ছিল। তার হাত থেকে অন্য বন্দুকটা নেবার জন্য পাশের দিকে হাত বাড়ালাম, কিন্তু বন্দুক পেলাম না। চমকে চেয়ে দেখি মহিনা আমার পাশে নেই। কি সর্বনাশ!
সিংহের সেই ভয়াবহ মূর্তি দেখে মহিনা ও তার সঙ্গী পিঠ টান দিয়ে ভেগেছে অনেক আগেই, এবং এতক্ষণে তারা আমার বন্দুক ও তাদের পৈতৃক প্রাণ নিয়ে খুব চাঙা একটা গাছের টঙে গিয়ে উঠেছে। আমার সামনে রুদ্রমূর্তি সিংহ এবং আমার হাতে একটা শূন্য বন্দুক। অবস্থাটা খুব আরামের নয়। সে অবস্থায় কি আর করি, আমিও মহিনার পথ অনুসরণ করে দৌড়ে গিয়ে একটা গাছের উপরে উঠবার চড়বার চেষ্টা করলাম, কিন্তু আমার সেই চেষ্টা ব্যর্থ হতো নিশ্চয়ই, যদি না আমার একটা গুলি লেগে তার পেছনের একখানা পা ভেঙে না যেত। কিন্তু সেই অবস্থাতেই খোঁড়াতে খোঁড়াতে সে আর একটু হলেই আমাকে ধরে ফেলত। বদমাইশ মানুষ খেকো সিংহটা যখন দেখলো আমিও তার নাগালের বাইরে এসে পড়েছি, তখন সে আবার খোঁড়াতে খোঁড়াতে ঝোপের দিকে ফিরে চলল। কিন্তু ততক্ষণে মহিনা হাত বাড়িয়ে আমাকে আমার বন্দুকটা ফিরিয়ে দিয়েছে, এবং আমিও কাল বিলম্ব দেরি করলাম না। আর এক গুলিতেই এই দুরাত্মাকে একেবারে মাটির উপরে ফেলে দিলাম। সিংহটা নড়েও না, চড়েও না। আপদ একেবারে চুকে গেছে। বিপুল আনন্দ ও উৎসাহে আমি গাছের আশ্রয় ছেড়ে আবার মাটির উপরে অবতীর্ণ হলাম। কিন্তু কি ভয়ানক ব্যাপার, সিংহটা তো মরেনি। আমাকে দেখেই এক লাফে সে উঠে দাঁড়ালো এবং জ্বলন্ত চোখে দাঁত মুখ খিচিয়ে আমার উপরে ছাপিয়ে পড়ল। কিন্তু এবারে আমার হাতে ছিল ভর্তি বন্দুক। একটা গুলি তার বুকে ও আরেকটা তার মাথায় ছুটতেই সিংহটা হলো পপাত ধরনের তলায়। কিন্তু তখনও সে কাবু হয়ে পড়ল না। ভীষণ বিক্রমে মাটির উপর থেকে একটা গাছের ডাল তুলে নিয়ে কামড়াতে কামড়াতে সে প্রাণত্যাগ করল, সত্যি সত্যি বেরের মতোই। ক্রমাগত বন্দুকের আওয়াজ শুনে ছাউনির কুলিরা ততক্ষণে ঘটনাস্থলে এসে হাজির হয়েছে। তাদের শেষ শত্রুর পতন দেখে তারা যেন আনন্দ উন্মত্ত হয়ে উঠল। সিংহের উপরে তাদের এমন আক্রোশ যে আমি একটু বাধা দিলাম না। তারা সেই পশুরাজের দেহটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। মাপ যোগ নিয়ে দেখা গেল দ্বিতীয় সিংহটা মাথাটা প্রায় 3.5 ফিট 11 ইঞ্চি উঁচু এবং লম্বায় প্রায় 9 ফিট 6 ইঞ্চি। তার দেহের ভেতর থেকে পাওয়া গেল 7-8টা গুলি। দ্বিতীয় নরখাতকের মৃত্যু সংবাদ চারদিকে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই আবার আমার তাঁবুর কাছে দেশ বিদেশের লোক এসে জমায়েত হলো। শয়তানের দেহ এবং শয়তানকে যে বধ করেছে তাকে দেখবার জন্য সকলের আগ্রহের আর কোনো সীমা পরিসীমা নেই। সবচেয়ে আনন্দিত হলাম আমি যখন পলাতক কুলিরা আবার ফিরে এসে কাজে যোগ দিল। একটি সুন্দর রৌপ্য পাত্রে তাদের কাছ থেকে আমি যে অভিনন্দন লিপি পেলাম তা হচ্ছে এই: মহাশয়, আমরা আপনার কর্মচারীরা এই রৌপ্য পাত্রটি স্মৃতিচিহ্ন রূপে আপনাকে উপহার দান করছি, কারণ আপনার সাহসের জন্যই আমরা 2টো মানুষ ক্ষীণ সিংহের কবল থেকে উদ্ধার পেয়েছি। আপনার নিজেকে প্রাণ উৎসর্গ করে বিপদগ্রস্ত করেও আপনি আমাদের রক্ষা করেছেন। আপনি দীর্ঘজীবন, সুখ ও শান্তি লাভ করুন। আপনার অনুগত্য ও কৃতজ্ঞ ভৃত্য পুরুষোত্তম হরজি পরমার, রেলপথের ওভারসিয়ার, তারিখ 30 জানুয়ারি 1899, সাফো। এই রৌপ্য পাত্রটি আমি আমার গৌরবজনক ও বহুশ্রমলব্ধ উপহার হিসেবে সযত্নে রক্ষা করছি। রেল রাস্তা তখন আটি নদীর তীরে গিয়ে পৌঁছেছে। আমার বন্ধু ডাক্তার ব্রক হঠাৎ একদিন এসে হাজির হয়ে বললেন, তোমার সঙ্গে কাল শিকার করতে যাব, আর আমাকে একটা সিংহ খুঁজে দিতে হবে। আমি বললাম তথাস্তু। পরদিন সকালে উঠেই আমরা খাবার পানীয়, বন্দুক ও লোকজন নিয়ে বেরিয়ে পড়লাম। ছাউনিতে রৌশন খান নামে আমার এক চাকর ছিল। সে হঠাৎ বায়না ধরে বসলো, তার শিকার দেখবার শখ হয়েছে, সেও আমাদের সঙ্গে যাবে। রৌশন খাঁ যাতে পাঠান, বয়সের যুবক, দেখতে সুন্দর, কাজে খুব চটপটে, আর তার স্বভাবও সৎ। মনে মনে ভাবলাম, রৌশন খাঁ যখন শিকারে গেল আমাদেরও লাভ নেই লোকসান নেই, তখন তার স্বাদ আর অপূর্ণ রাখিবেন, চলুক না সে আমাদের সাথে। কিন্তু তখন ভাবতে পারিনি যে রৌশন খাঁ আমাদের সঙ্গে না গেলে এই যাত্রা শিকার থেকে আমাকে আর ফিরে আসতে হতো না। দুনিয়ায় কিচ্ছুই তুচ্ছ নয়। মাইল কয়েক এগিয়েও শিকার করবার মতো কিছুই পাওয়া গেল না। তবু আমাদের উৎসাহের অবধি নেই,
কারণ এ হচ্ছে এমন ঠাই যে ঝোপঝাড়ের ভেতর থেকে যে কোনো মুহূর্তে একটা প্রকাণ্ড সিংহ ঝাঁকড়া চুলে ঝাঁকিনি দিয়ে লাফিয়ে পড়তে পারে। সাক্ষাৎ মৃত্যু লুকিয়ে আছে এখানে সেখানে। একটু অসাবধান হয়েছে কি জমের বাড়ির ফটক খুলে গেছে তোমার সামনে। জঙ্গলের ভেতরে দূর থেকে দেখা গেল খানিকটা খোলা জমি, সেখানে সারের মতন বড় কৃষ্ণসার একদল হরিণ চড়ে বেড়াচ্ছে। আমি শীষ দিয়ে সেদিকে ডাক্তার ব্রকের দৃষ্টি আকর্ষণ করলাম। ব্রক তখনই পরম উৎসাহে তাদের দিকে এগিয়ে গেলেন। আমিও সেখানে বসে বসে দেখতে লাগলাম ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়। ডাক্তার ব্রকের মূর্তি তখন বনপথার আড়ালে অদৃশ্য হয়ে গেল। রোশন খা পেছন থেকে উত্তেজিত স্বরে বলে উঠল, সাহেব দেখো, বন আদমিরা আসছে। আমি কিন্তু তার শুনে উত্তেজিত হলাম না, কারণ ভারতবাসীরা আফ্রিকার লোকদের বন আদমি বলেই ডাকে। 5 জন সুদীর্ঘ ও বলিষ্ঠ মাসাই জাতীয় পুরুষ আমার সামনে এসে দাঁড়ালো। তাদের প্রত্যেকের হাতে লম্বা এক একটা বর্ষা। একজন আমাকে শুধু হুজুরে কি ইচ্ছা? আমি বললাম সিংহ। সে বলল, আমাদের সঙ্গে আসুন, আমি আপনাকে অনেক সিংহ দেখাবো। তখনই সাগ্রহে জিজ্ঞেস করলাম কত দূর আমাকে যেতে হবে। সে উত্তর দিল, খুব কাছেই। চারদিকে তাকিয়ে ব্রকের খোঁজ করলাম, কিন্তু তার টিকিটা পর্যন্ত দেখা যাচ্ছে না। কিন্তু পাছে এমন সুযোগ হাতছাড়া হয় সেই ভয়ে ব্রককে ফেলেই আমি মাসাইদের সঙ্গে চলে গেলাম। 2 মাইল পথ হাঁটবার পর মনে হলো সিংহ তো খুব কাছে নেই। আমি অধীরভাবে মাসাইদের দিকে ফিরে বললাম, এই তোমাদের কি খুব কাছে সিংহ থাকে? কোথায় তোমাদের অনেক সিংহ? কিন্তু জবাব পেলাম না। আরো খানিকটা এগিয়ে আমি আবার জিজ্ঞেস করলাম, কই সিংহ কোথায়? একজন মাসাই থিয়েটারি ঢঙে সম্মুখের দিকে বর্ষটা বাড়িয়ে দিয়ে বলল, দেখুন প্রভু, ওই দেখুন সিংহ। তাই তো, একটা সিংহী দূরে বেরিয়ে বেড়াচ্ছে তো বটে। একটা গাছের তলাতেও সন্দেহজনক কি যেন একটা দেখা যাচ্ছে। ভালো করে দেখে মনে হলো না, বিশেষ কিছু নয়, বোধহয় গাছের গুঁড়িতে ডালপালা ঝুঁকছে। আমি তাড়াতাড়ি ছুটলাম, পাছে সিংহীটা আমার চোখে ধুলো দিয়ে সরে পড়ে। আচম্বিতে আমার পাশ দিক থেকে কে যেন হুঙ্কার দিয়ে উঠল। চমকে ফিরে দাঁড়ালাম। যে গাছটা দেখে প্রথমে আমার সন্দেহ জেগেছিল, তার গুড়ির পাশ থেকে মুখ বাড়িয়ে আছে কালো কেশরওয়ালা মস্ত এক সিংহ। আমার আর তার মাঝখানের ব্যবধান 70 গজের বেশি দূরে হবে না। খানিকক্ষণ আমরা দুজনের দিকে স্থিরভাবে তাকিয়ে রইলাম। সে একবার প্রকাণ্ড হা করে মুখ খিচিয়ে আমাকে রীতিমতো একটা ধমক দিল, তারপর সিংহীটার দিকে তাড়াতাড়ি চলে গেল। ও, সিংহীটা নিশ্চয়ই এর বউ। এ গাছের তলা দেখে দেখে পেয়েছিল হয়তো। অসভ্য এক মানুষ তার বউয়ের পিছু পিছু ছুটছেন। সে হলো পশুরাজ। মানুষের এত বড় স্পর্ধা সে সহ্য করবে কেন? কাজেই খাপ্পা হয়ে ধমক দিয়ে বোধহয় বলে উঠেছিল, খবরদার বেয়াদব। যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখান থেকে বন্দুক ছেড়ে সুবিধা ছিল না। কাছে একটা ভালো জায়গায় বেছে নেবার জন্য আমিও তার উপরে চোখ রেখে দৌড়াতে শুরু করলাম। কিন্তু আর এ আবার কি? পশুরা যে গাছের পেছন থেকে এইমাত্র বেরিয়ে এলো, তারই পেছন থেকে আবার লাফাতে লাফাতে বেরিয়ে এলো আরো 4-4টে সিংহী। পশুরাজের অন্তঃপুরে কত সিংহী আছে! মহাবিস্ময়ে আমি যেন থ হয়ে দাঁড়িয়ে পড়লাম। চোখের পলক পড়তে না পড়তে 3টি সিংহী জঙ্গলের ভেতরে মিলিয়ে গেল, কিন্তু 4র্থ সিংহীটা দাঁড়িয়ে আছে। আমাকে নয়, আমার দলের লোকজনদের উত্তেজিত ভাবভঙ্গি দেখে তাদেরকে অবাক হয়ে দেখছে। এমন সুযোগ কি ছাড়া যায়? খুব টিপ করে আমি বন্দুক ছুড়লাম এবং পর মুহূর্তেই সিংহীটা লাফ মেরে পাশের ঝোপের ভেতরে গিয়ে পড়ল। উঁচু হয়ে উকি দিয়ে দেখলাম আমার গুলি ঠিক তার গায়ে লেগেছে, কারণ সে মাটিতে চিত হয়ে পড়ে ছটফট করছে এবং গজরাতে গজরাতে শূন্যে থাবা মারছে। সে আর বেশিক্ষণ বাঁচবে না বুঝে আমার পেছনের লোকদের ডেকে বললাম, তোমরা এখানে পাহারা দাঁড়াও। বলেই আমি সেই কেশরওয়ালা সিংহের উদ্দেশ্যে ছুটলাম। সিংহটা বেশি দূরে যায়নি। সে মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে বোঝবার চেষ্টা করছিল আমার আসল মতলবখানায় কি। পরে আমি লোকজনদের মুখে শুনেছিলাম আমার গুলি খেয়ে সিংহীরা যখন আর্তনাদ করে ওঠে, তখন সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে বোধহয় ভাবছিল যে এগিয়ে এসে সিংহীটাকে উদ্ধার করবে কিনা। তারপরে বোধ করি আপনি বাঁচলে ভাবেন না,
এইভাবে আবার সে দৌড়তে শুরু করে। সিংহটা যখন বুঝলো আমি এখন তার পিছু নিয়েছি, তখন সে দৌড় বন্ধ করে আবার আরেকটা গাছের তলায় গিয়ে ঝোপের ভিতরে সর্বাঙ্গ ঢেকে দাঁড়ালো, যাতে দেখা গেল কেবল তার মাথাটা। সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সতর্ক দৃষ্টিতে সে আমার প্রত্যেকটি ভাবভঙ্গি নিরীক্ষণ ও মাঝে মাঝে গর্জন করতে লাগলো, যেন সে বলতে চায়, দেখ ভালো হচ্ছে না, কিন্তু বারবার আমার পেছনে লাগলে মজাটা টের পাইয়ে দেব। কিন্তু তার এই চাহনিটা আমার মোটেও ভালো লাগেনি। কাছে কোনো গাছ টাছ থাকলে আমি নিশ্চয়ই আগে তার উপর গিয়ে চড়তাম, তারপর বন্দুক ছুটতাম। সে আমার কাছ থেকে তখন মোটে 50 গজ তফাতে, যা থাকে কপালে। এই কথা ভেবে আমি হাঁটু গেড়ে বসে পড়লাম এবং মাথা টিপ করে বন্দুক তুললাম। আমি বুঝতে পারলাম যে যদি প্রথম গুলি ঠিক জায়গায় না লাগে তাহলে আমার বাম আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। বিদ্যুতের ঝড়ের মতো সে একেবারে আমার ঘাড়ের উপর এসে পড়বে। টিপলাম আমার বন্দুকের ঘোড়া। থ্রুম করে আওয়াজের সঙ্গে সঙ্গে সেই মস্ত বড় ঝাঁকড়া চুলো কালো মাথাটা যেন অদৃশ্য হয়ে গেল এবং পর মুহূর্তেই ঝোপের ভেতর থেকে ঘন ঘন এমন হুঙ্কার ও গর্জন উঠল যে আমার বউ সন্ত্রস্ত হয়ে ধরফর করতে লাগলো। সে সামলে উঠে ঝোপ থেকে বেরিয়ে আমাকে আক্রমণ করতে আসবে, এই ভয় আমি পেলাম। আমি তখন আরো 8 ডজন গুলি ছুড়লাম। খানিক পরে সব চুপচাপ। পশুরা যে লীলা খেলা নিশ্চয়ই সাঙ্গ হয়ে গেছে। একজন লোককে সেখানে পাহারায় রেখে আমি আবার ঝোপঝাড়, পাথর ও ঢিবি প্রভৃতি টপকে সেই সর্বপ্রথম সিংহের সন্ধানে ছুটলাম। আমার আশার যেন শেষ নেই। এতক্ষণ আমার পেছনে লোক জড়ো হয়েছে প্রায় 30 জন। আফ্রিকার জঙ্গলে সবই আজব কাণ্ড। তুমি শিকারে বেরোলে পরে দেখবে জনমানবহীন গভীর অরণ্যের যেখানে সেখান থেকে মাটি ফুঁড়ে মানুষের আবির্ভাব হচ্ছে। এরা আছে মৃত শিকারের পশুর মাংসের লোভে। আমি ইশারায় তাদেরকে বললাম জঙ্গলের ভেতরে সর্বপ্রথম সিংহীটা আশ্রয় নিয়েছিল, সার বেঁধে সেদিকে অগ্রসর হতে। তারা সার বেঁধে বর্ষা উঁচিয়ে বিকট চিৎকার করতে করতে সেই জঙ্গলের কাছে গিয়ে হাজির হল। সিংহীটা অমনি ভয় পেয়ে খোলা জমির উপরে বেরিয়ে এলো। আমি বন্দুক ছুড়লাম। গুলি সিংহের গায়ে লাগলো কিনা জানি না। সিংহটা আবার ঝোপের মধ্যে ঢুকে পড়ল। কি আর করি, ব্রক ফিরে না আসা পর্যন্ত কে রেহাই দেওয়া যাক, এই ভেবে আমি যে সিংহটাকে গুলি করেছিলাম আবার তার খোঁজ করতে লাগলাম। কিন্তু যে লোকটাকে সেখানে পাহাড়ে রেখে গিয়েছিলাম একলা থাকতে ভয় পায় দেখে সে আগেই পালিয়েছে। বনের ভেতর ঝোপি প্রায় সবই দেখতে একরকম। কোন চোখে সিংহটা আছে তা কে জানে। কিন্তু এত বড় শিকার হাতছাড়া করতে আমার মন সরল না। তাই সবাই মিলে আমরা প্রত্যেক ঝোপঝাপ তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম। অবশেষে একজন সানন্দে চিৎকার করে বলল, এই যে এইখানে সিংহটা রয়েছে। কিন্তু বলেই সে লম্বা লম্বা লাফ মেরে ঝোপের কাছ থেকে পালিয়ে গেল। ঝোপের কাছে এগিয়ে গিয়ে আমি দেখলাম সত্য এমন সিংহ শিকার করতে পারা ভাগ্যের কথা বটে। কিন্তু অবাক করার কথা হলো সে তখন মরেনি। সে শটান মাটির উপরে পড়ে আছে বটে, কিন্তু প্রতি শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে তার দেহের 2 পাশ উঠছে ও নামছে। তার চারপাশ ঘিরে এতগুলো লোক উত্তেজিত ভাষায় গোলমাল করছে, তবুও সে উঠে পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছে না দেখে আমার দৃঢ় বিশ্বাস হলো তার অন্তিম মুহূর্তের আর দেরি নেই। কাজে আমি তাকে আরো ভালো করে দেখবার জন্য তার মাথার কাছে গিয়ে দাঁড়ালাম। কিন্তু যেমন আমার সঙ্গে চোখাচোখি হওয়া, সিংহটা অমনি তার সমস্ত মৃত্যু যন্ত্রণা ভুলে গেল। ভয়ঙ্কর হুঙ্কারের সঙ্গে সঙ্গে সে এক লাফে খাড়া হয়ে গেল। তাকে দেখলে কে বলবে যে সে আহত। 2 চোখে তার দপদপ করে জ্বলছে ক্রোধের আগুন। তার হি করা মুখ যেন নরকের গুহ এবং বড় বড় নিষ্ঠুর দাঁতগুলো চকচক করছে ধারালো অস্ত্রের মতো। যেমন বিভীষণ মূর্তি আমি কখনো দেখিনি আর কখনো দেখতেও চাই না। নিতান্ত নির্বোধের মতো আজ আমি সাক্ষাৎ জমের খপ্পরে এসে পড়েছি। তার আর আমার মাঝখানে তফাৎ মাত্র 3 হাত। সিংহের গাত্রোত্থানের সঙ্গে সঙ্গে যারা এতক্ষণ দাঁড়িয়ে মজা দেখছিল তারা সবাই ঠিক একই সঙ্গে ঝড়ের মুখে শুকনো পাতার মতো এদিক ওদিক ঠিকরে পড়ল।
এবং বানরের মতো ক্ষিপ্র গতিতে এক একটা গাছের উপর উঠতে লাগলো। রোশন খা ভেবাচেকা খেয়ে তখনও সেখানে দাঁড়িয়েছিল। পেছনে হোটে আসতে গিয়ে আমি একেবারে তার উপরে গিয়ে পড়লাম। বন্দুক আমার হাতে তৈরি ছিল, দিলুম তার ঘোড়া টিপে। সিংহটা তখন আমার মাথার উপরে ছাপিয়ে পড়বার জন্য হুমড়ি খেয়ে বসেছিল। গুলির চোটে তৎক্ষণাৎ সে চিৎপাত হয়ে পড়ল, কিন্তু তারপরে সে এক লাফে আবার উঠে দাঁড়ালো এবং এমন বিদ্যুতের মতো আমার দিকে ধেয়ে এলো যে আমি আর বন্দুক তোলবার সময় পেলাম না। তবু সেই অবস্থাতেই আর একবার গুলির বৃষ্টি করলাম, কিন্তু সে আবার আছড়ে পড়ল এবং তখনই আবার লাফিয়ে উঠে আমার উপরে এসে পড়ল। তখন চোখে আমার অন্ধকার, জীবনের শেষ মুহূর্ত আমার সামনে। কেউ আমাকে বাঁচাতে পারতো না, কিন্তু তবু আমি বেঁচে গেলাম দৈব এক গতিতে। এতক্ষণে রোশন খার হোশ এলো। সে বুঝতে পারলো যে মৃত্যু তার সামনে এসেছে। আকস্মাৎ প্রাণপণে চিৎকার ও আর্তনাদ করতে করতে সে তীর বেগে ভাগতে লাগলো। রোশন খার পলায়নই আমার প্রাণ রক্ষার কারণ। সে পালাতে গিয়ে ক্রোধে উন্মত্ত সিংহের দৃষ্টি আকর্ষণ করলো এবং পশুরাজ তখন আমাকে ছেড়ে রোশন খার পেছনে দৌড়ালো। রোশন খা পালিয়ে আমার প্রাণ তো বাঁচালো, এখন তার প্রাণ বাঁচাতে হবে আমাকে। পলক ফেলবার আগেই ফিরে দাঁড়িয়ে আমি আমার বন্দুক ছুড়লাম, কিন্তু সর্বনাশ, গুলি সিংহের গায়ে লাগলো না। আমি ক্ষিপ্র হাতে বন্দুকে আবার টোটা ভরলাম, কিন্তু সিংহ তখন একেবারে হতভাগ্য রোশন খার উপরে গিয়ে পড়েছে। আর তাকে বাধা দেওয়া সম্ভব না। ঠিক এই সময় ছুটতে ছুটতে রোশন খা আর চোখে ফিরে তাকিয়ে নিজের ভয়ানক অবস্থাটা আন্দাজ করতে পারল এবং সঙ্গে সঙ্গে ডান দিকে এক লাফ দিল। সিংহ ফিরে দাঁড়িয়ে তাকে আবার আক্রমণ করতে গেল এবং এই সময়টুকুই আমার পক্ষে যথেষ্ট ছিল। সিংহ তখন মুখ বেদান করে রোশন খাকে ধরতে উদ্যত হয়েছে। এমন সময়ে আমার গুলির চোটে সে ডিগবাজি খেয়ে ধরাশায়ী হলো। সে আবার উঠে দাঁড়াবার আগেই আমি বন্দুক ছুড়লাম, আর একবার বিপুল গর্জন করে সে স্তব্ধ হল। তার সব লীলা খেলা শেষ। তখন রোশন খার দিকে ফিরে আমি যা দেখলাম সে এক মজার দৃশ্য। হাসতে হাসতে আমার পেটে খিল ধরে গেল। আমি মাটির উপরে পড়ে গড়াগড়ি দিতে লাগলাম। একটা কাটা গাছ জড়িয়ে রোশন খা তখন তরতর করে উপরে উঠেছে। সিংহটা জীবিত কি মৃত তাতে একবার সমাধান নেই। তার দৃষ্টি একেবারে কাটা গাছটার টঙের দিকে। কাটায় লেগে তার পাগড়ি গেছে উড়ে। তার বাহারি ফতুয়াটা কাটা গাছের ডালে ঝুলে হাওয়ায় দোল খাচ্ছে, আর তার লম্বা জামাটাও ছিঁড়ে ফালা হয়ে গেছে। তবুও সে গাছের উপরে উঠছে তো উঠছেই। সিংহের কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকতে চায়। আমি তাকে নিচে নামিয়ে আসবার জন্য বারবার ডাকাডাকি করতে লাগলাম, কিন্তু তখন তাকে থামায় কার সাধ্য আছে। একেবারে মগ ডালে গিয়ে যখন দেখলো আর উপরে উঠবার উপায় নেই, তখন সে থামলো। কিন্তু নিচে সিংহটা মরে পড়ে আছে দেখেও সে আর নামতে রাজি হলো না। বেচারা ভারী ভয় পেয়েছে, আর পাবেই তো, এই যে তার পুনর্জন্ম। এইবারে চারদিকের গাছ থেকে মনুষ্য বৃষ্টি শুরু হলো। এই যাত্রায় অনেক কষ্টে তারাও পৈতৃক প্রাণ রক্ষা করেছে। মরা পশুরাজকে ঘিরে সবাই মা ফুর্তিতে তাণ্ডব নাচ শুরু করলো। তারপর অভিনয় আরম্ভ হলো। একজন সাজলো সিংহ, আর একজন আমার অংশ নিল। পশু সিংহ গজরাতে লাফ বাপ মারছে, আর একজন আমার মতো পিছু হটতে হটতে বন্দুকের অনুকরণে আঙ্গুলে তুলি দিতে দিতে চেঁচাতে লাগলো, ট্যা ট্যা ট্যা। তারপর আরেকজন রোশন খা হয়ে সেই কাটা গাছের দিকে পালাতে লাগলো, আর তার পেছনে পেছনে নকল সিংহ। সে দৃশ্য দেখে আর সবাই অট্টহাস্য না করে থাকতে পারল না। এমন সময় ব্লক এসে হাজির। প্রথমে মৃত সিংহটাকে দেখে তিনি বলে উঠলেন, তোমার বরাত তো খুব ভালো দেখছি। আমি তখন সব ঘটনা বললাম। তাঁবুতে ফেরবার পথে একটা বুড়ো গন্ডার ভারী গোল বাজালো। আমরা যেখান দিয়ে যাচ্ছি সেখানকার জমি বেজায় উঁচু নিচু। আমি যাচ্ছিলাম আগে আগে। একটা উঁচু ঢিবির উপরে উঠে সামনাসামনি দেখি ভীতিকিচ্ছি চেহারা নিয়ে মূর্তিমান এক গন্ডার দাঁড়িয়ে আছে। হতভাগা জানোয়ারটার মেজাজ এমনি রুক্ষ। আমাকে দেখে সে আরো তরবরিয়ে এই তেড়ে এলো। তাকে বধ করবার স্বাদ আমার ছিল না,
তাই আমি তাড়াতাড়ি সরে পড়লাম। কিন্তু আমি সরে পড়লে কি হবে? পেছনেই আমার সঙ্গীদের দেখে গন্ডারটা তাদের দিকেই ছুটল। ব্রক খুব দৌড়াতে পারতেন। গন্ডারকে দেখে তিনি তার সেই ক্ষমতা সদ্ব্যবহার করতে একটু দেরি করলেন না। আমি তখন সেইখানে বসে বসে ব্রক আর গন্ডারের দৌড় দেখতে লাগলাম। আমি বেশ জানতাম যে গন্ডারটা সহজে ব্রককে ছাড়বে না, কিন্তু দৌড়ের জন্য বিখ্যাত ব্রক যে অনায়াসে গন্ডারকে কলা দেখাতে পারবেন এই বিষয়ে আমার সন্দেহ ছিল না। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনা। একটা গাছ লক্ষ্য করে দৌড়াতে দৌড়াতে ব্রক একবার পেছনে ফিরে দেখে নিতে গেল শত্রু কত দূরে আছে। আচম্বিত একটা গর্তে তার পা ঢুকে গেল এবং সঙ্গে সঙ্গে সে আছাড় খেয়ে মাটির উপরে শটান লম্বা হয়ে পড়ে গেল। তার হাত থেকে ছিটকে গেল বন্দুকটা। আতঙ্কে নিঃশ্বাস বন্ধ করে আমি উঠে দাঁড়ালাম। গন্ডারটা এই বুঝি ব্রকের উপরে গিয়ে পড়ল। কিন্তু একটা আস্ত ও ছুটন্ত মানুষকে এমন অকারণে হঠাৎ মাটির উপরে শুয়ে পড়তে দেখে গন্ডারটাও থমকে দাঁড়ালো। তার মনে ঘোরতর সন্দেহ উপস্থিত হলো। বোধ হয় সে তাকে মুশকিলে ফেলবার কোনো নতুন ফন্দি ফিকে রাখছে। সে আর এগুলো না, চটপট ফিরে দাঁড়িয়ে বো বো করে ছুটে পারল। ওদিকে ব্রকও গা ঝাড়া দিয়ে উঠে অন্যদিকে ফিরে না তাকিয়ে সামনের গাছের দিকে দিল দুটো পা চালিয়ে। কি কৌতুক! হাসতে হাসতে আমার পেটে খিল ধরে গেল। যা হোক, সমস্ত বিপদ এড়িয়ে শেষটা আমরা তাঁবুতে ফিরে এলাম। বোধহয় রোশন খা ছাড়া আজ আমাদের সকলেরই মেজাজ খুব ভালো। এরপরেও আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম রোশন খাকে, হ্যাঁ রোশন খা, আর একবার শিকার দেখতে যাবে তুমি? অত্যন্ত গম্ভীর ও সজোরে ঘন ঘন মাথা নেড়ে সে সাফ জবাব দিত, খাবেনি খাবেনি। এক রাতে বিছানায় শুয়ে শুয়ে আমি শুনছিলাম গভীর অরণ্যের ভেতরে সিংহরা কিরকম গর্জনের পর গর্জন করছে, যেন তারা নিজেদের ভাষায় কথাবার্তা বলছে। যে একটা সিংহ গর্জন করে অমনি আরেকটা যেন উত্তর দেয়। বুঝলাম আপাতত যেখানে তাঁবু গেড়েছি সেই জায়গাটা হচ্ছে সিংহদের মস্ত বড় এক আস্তানা। চিড়িয়াখানার লোহার খাঁচার বাইরে নির্ভাবনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিংহের গর্জন শোনা এক কথা, আর জঙ্গলের ভেতরে নরবরে পাতলা তাঁবুর ভেতরে শুয়ে এই নিশুতি রাতে আশপাশ থেকে অনেকগুলো সিংহের গর্জন শোনা আরেক লোমহর্ষক ব্যাপার। তাঁবু তো ভারী জিনিস। সিংহের এক থাবায় চোটে তার ছিঁড়ে খুঁড়ে হুড়মুড় করে পড়ে যেতে পারে। সিংহদের চিৎকার শুনে মনের যে অবস্থাই হোক, বেশ আন্দাজ করলাম যে কালকের শিকারটা আমাদের জমবে ভালো। হ্যাঁ, পরদিনের শিকারটা খুব জমেছিল বটে। জীবনে সেদিনের কথা বলতে পারবো না। ব্যাপারটা এমনই ভয়ানক। যথাসময়ে শিকারের যাত্রা করা গেল। এবারে আমার সঙ্গী হলেন বন্ধু স্পুনার এবং তার সঙ্গে চলল তার ভারতীয় ভৃত্য ইমামদি ও আরেকজন ভারতীয় শিকারী নাম ভূতা। এবারে শিকারের নতুনত্ব হচ্ছে আমরা ঘোড়ায় টানা টোঙ্গা গাড়িতে চড়ে চলেছি সিংহ শিকারে। আটি নদীর ধারের শুদ্ধ ধুধু প্রান্তরের প্রায় সমতল, সেখানে গাড়িতে চড়ে যাওয়া যায় যখন তখন। এখন এমন সুযোগ হাতছাড়া করা বুদ্ধিমানের কাজ তো নয়। পথে যেতে যেতে আমরা গোটা কয়েক হরিণ শিকার করলাম। সবুজ ঘাস জমির উপরে চড়তে চড়তে তারা নিশ্চিন্ত প্রাণে নিজেদের খোরাক জোগাড় করছিল। অদৃষ্টের বিড়ম্বনায় এখন আমাদের খোরাকে পরিণত হলো। আঠি নদীর এই ময়দানময় খুব লম্বা লম্বা ঘাসের জঙ্গল আছে। সিংহরা লুকিয়ে থাকে তারই ভেতরে। কিছু দূরে গিয়ে দেখা গেল অল্প তফাতেই ঘাস জঙ্গলের মধ্যে একটা সিংহের দুটো কানের ডগে বেরিয়ে আছে। ভালো করে দেখে বুঝলাম এটা সিংহী। পর মুহূর্তেই তার পাশ থেকে মাথা তুলে দাঁড়ালো সুন্দর কেশরওয়ালা বলিষ্ঠ এক সিংহ। তারা এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রইল, বোধহয় আমাদের উদ্দেশ্য বোঝবার চেষ্টা করছিল। আমাদের গাড়ি তাদের দিকে অগ্রসর হতেই তারা ধীর কদমে চলে যেত এবং যেতে যেতে সিংহটা বারবার থেমে আমাদের দিকে ফিরে তাকাতো, যেন বলতে চায়, কে হে তোমরা বাপু? আমরা দুইজনে এখানে খেলা করছি, হঠাৎ তোমরা আমাদের পিছু পিছু আসছো কেন? আমাদের গাড়ি যতই এগোয় তারা তত দূরে চলে যায়।
আমরা যে লক্ষ্মী ছেলের মতো তাদের সঙ্গে আলাপ করতে আসিনি এটা তারা বুঝতে পেরেছিল। তারা পাছে হাত ছাড়া হয় এই ভয়ে আমি দূর থেকেই বন্দুক ছুড়লাম। সিংহীটা গুলি খেয়েই মাটিতে চিৎপাত হয়ে পড়ে শূন্যে 4 পা ছুটতে লাগলো। আমি ভাবলাম এখনই তার দফা রফা হয়ে যাবে, কিন্তু না। মিনিট কয়েক পরেই সামলে উঠে সিংহীটা পাশের ঘাস জঙ্গলে ঢুকে পড়ল। সিংহটা তার আগেই সেখানে গিয়ে আশ্রয় নিয়ে নিজের সুবুদ্ধির পরিচয় দিয়েছিল। তখন দিনের আলো ধীরে ধীরে কমে আসছিল এবং সাত করে গরম গুলি খাবার জন্য সিংহরা যে তাড়াতাড়ি জঙ্গল ছেড়ে বেরিয়ে আসতে রাজি হবে এখন এমন কোনো সম্ভাবনা দেখলাম না। কাজে হতাশ হয়ে সেদিনকার মতো তাদের রেহাই দিয়ে আমরা আবার তাঁবুর দিকে গাড়ি মুখ ফেরালাম। বলতে ভুলেছি, আমরা সঙ্গে একটি ঘোড়াও এনেছিলাম এবং টুঙ্গার আগে আগে ঘোড়ায় চড়ে আসছিলাম আমি। হঠাৎ আমার ঘোড়া আটকে উঠল। চেয়ে দেখি তার পায়ের তলা থেকে একটা হায়না ঠিক যেন মাটি ফুঁড়ে উঠেই পালিয়ে গেল। তারপরে দেখি আমার ঘোড়ার সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। ব্যাপার কি? এদিক ওদিক তাকিয়ে দেখা গেল বৃহৎ একজোড়া সিংহ প্রায় 100 গজ দূরে দাঁড়িয়ে আমাদের পথ আগলে রয়েছে। তারা আস্তে আস্তে হাত ঘুরিয়ে এগিয়ে এসে মাটির উপরে থাবা পেতে কায়েমি হয়ে বসে স্থির দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে যেন বলতে চাইল, এখানে এসেছিস চালাকি করতে, যেতে আমি দেব না তোমাকে। আচ্ছা, মুশকিল তো। আমি চেঁচিয়ে স্পুনারকে ডাকলাম। তিনি টোঙ্গা চালিয়ে পাশে এসে হাজির হলেন। স্থির করলাম পথ আগলানোর কত মজা, পশুরাজদের সেটা ভালো করে টের পাইয়ে দিতে হবে। স্পুনারকে বললাম, ডাইনের সিংহটা তোমার, বায়ারটা আমার। দুজনে বন্দুক হাতে পদব্রজে সিংহদের দিকে এগিয়ে যেতেই তাদের সব সাহস গেল কর্পূরের মতন উড়ে, কারণ তারা উঠেই দিল এক ভোদর। সঙ্গে সঙ্গে আমার অগ্নিমুখী বন্দুক গুলি বৃষ্টি শুরু করলো। একটা সিংহ মাটির উপরে পড়ে শূন্যে থাবা মারতে লাগলো। তারপরে সে উঠে আবার পালাতে শুরু করলো। আমিও নাছরবান্দা ঘোড়ায় চড়ে আমিও তাদের পেছনে ছুটলাম। তারা যখন দেখলো আমি তাদের সঙ্গ ছাড়তে রাজি নই, তখন তারা দুজনেই একসঙ্গে আমাকে আক্রমণ করলো এবং আহত সিংহটাই আসতে লাগলো আস্তে আস্তে। ইতিমধ্যে স্পুনার ও অন্যান্য সকলও আমার কাছে চলে এসেছে। যে সিংহটা এখন অক্ষত আছে, আগে আমি তাকেই লক্ষ্য করে বন্দুক ছুড়লাম। সেও শূন্য এক সুদীর্ঘ লাফ ত্যাগ করে তুম করে সশব্দে পড়ল মাটির উপরে। আহত সিংহটা তখন আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বার চেষ্টা করছিল, কিন্তু স্পুনারের অব্যর্থ গুলি তখনই ছুটে গিয়ে তার লাফঝাপ এই জন্মের মতো বন্ধ করে দিল। আমি যাকে গুলি করেছিলাম এখনো সে মরেনি। মাটির উপরে 4 পা ছড়িয়ে বসে ক্রুদ্ধ দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা অতি সন্দর্পণে তার দিকে অগ্রসর হতে লাগলাম, কিন্তু আমরা যেদিকেই অগ্রসর হই সেও অমনি সেই দিকেই ফিরে বসে। তার ভাবভঙ্গি তখন এমন ভয়ঙ্কর যে এক গুলিতে তাকে সাবার করতে না পারলে আমাদের সমূহ বিপদের সম্ভাবনা অনেক। আমি রাগে পশুরাজের আরও কাছে এগিয়ে গেলাম। আমার পেছনে পেছনে স্পুনার, তারপরে শিকারী ভূতা ও ইমামদিন। পশুরাজ এখন আমাদের কাছ থেকে প্রায় 80 গজ দূরে। রাগে ছোটে সে মাটির উপরে লেজ আছড়ে রাশি রাশি ধুলো উড়াচ্ছে। স্পুনারকে আগে বন্দুক ছুটতে বলে আমি হাঁটু গেড়ে বসে প্রস্তুত হলাম। বেশিক্ষণ আমাকে অপেক্ষা করতে হলো না। যেমনই স্পুনারের বন্দুক গর্জে উঠল, সিংহটা অমনি এক লাফে উঠে পড়ে মেইল ট্রেনের মতো বেগে আমার দিকে ছুটে এলো। আমি বন্দুক ছুড়লাম, সেগুলি তার গায়ে লাগলো না। আবার বন্দুক ছুড়লাম, সেগুলি তার গায়ে লাগলো না। আবারও বন্দুক ছুড়লাম, কিন্তু সিংহ তা গ্রাহ্যও করল না। বন্দুকে আর টোটা ভরবারও সময় নেই। চোখের সামনে দেখলাম মৃত্যুর বিভীষিকা। মরণের অপেক্ষা স্থির হয়ে বসে রইলাম। সিংহটাও প্রায় আমার উপর এসে পড়ল। পর মুহূর্তে ডান দিক বেঁকে আমাকে পেরিয়ে চলে গেল স্পুনারের দিকে না যেয়ে। সেও স্পুনারকে ছেড়ে দিল এবং একেবারে ঝাঁপিয়ে পড়ল ভূতার উপর।
ভূতার পা ধরে সে এক টেনে তাকে ধরাশায়ী করল। ভূতা ও সিংহ পরস্পরকে জড়িয়ে ধরে খানিক দূর গড়িয়ে চলে গেল। তারপর সিংহটা ভূতার দেহের উপরে দাঁড়িয়ে তার গলা কামড়ে ধরতে গেল, কিন্তু সাহসী ভূতা সিংহকে বাধা দেবার জন্য নিজের বা হাতখানা তার প্রকাণ্ড হায়ের মুখে ঢুকিয়ে দিল। অভাগা ভূতা, নিশ্চয়ই সে নড়ে উঠেছিল। সিংহ তাই আমাকে ছেড়ে আক্রমণ করলো তাকে। সমস্ত ব্যাপারটা শেষ হয়ে গেল এক মুহূর্তের মধ্যেই, কিন্তু এই সময়টুকুর ভেতরে আমি নিজেকে সামলে নিলাম। স্পুনারের চাকর ইমামদিন বন্দুক নিয়ে সারাদিনই আমার সঙ্গে সঙ্গে আছে ছায়ার মতো। দুর্দান্ত সিংহের আক্রমণেও সে একটু ভয় পায়নি বা থতমত খায়নি। এই বিপদের সময় বন্দুকটা সে আমার হাতে গুঁজে দিল। ভূতাকে উদ্ধার করবার জন্য আমি ঝড়ের মতন ছুটে গেলাম। ইতিমধ্যে আমার আগে স্পুনার সেইখানে গিয়ে হাজির হয়েছে। ভূতা মাটির উপরে শটান পরে ছটফট করছে এবং তার উপরে পড়ে রয়েছে সিংহটা। দিক জ্ঞান হারিয়ে স্পুনার তখন সিংহের বিপুল দেহটা ভূতার গায়ের উপর থেকে ধাক্কার পর ধাক্কা মেরে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করতে লাগলো। স্পুনারের বুকের পাটা দেখে আমি অবাক হয়ে গেলাম। ভাগ্য ভালো যে সিংহটা তার ধাক্কাকে গ্রাহ্য করল না। সে তখন অবাগা ভূতার হাতখানায় এমন এক মনে চেপাচ্ছিল যেন অন্যদিকে উদার ফিরে তাকাবার কোনো অবসর নেই। দুর্ভাগ্যক্রমে আমি পড়ে গেলাম ঠিক তার সামনে। অমনি সে চিবুনি বন্ধ করল। যদিও সে ভূতার হাতখানা ছেড়ে দিল, তবুও সেই অবস্থাতেই বড় বড় ধারালো দাঁতগুলো বার করে মুখ খিচিয়ে আমার ঘাড়ের উপরে লাফ মারার জন্য চেষ্টা করল। বুঝলাম এক পলক দেরি করলেই সর্বনাশ। টপ করে বন্দুকটা কাঁধে তুলে নিয়েই আমি দিলাম আমার ঘোড়া টিপে। কিন্তু কি ভয়ানক! ঘোড়া টিপলাম, তবুও বন্দুকে আওয়াজ হলো না। আমার প্রাণ স্তম্ভিত হয়ে গেল। আর রক্ষে নেই। বন্দুকে আবার নতুন টোটা পড়বার আগেই সিংহটা নিশ্চয়ই আমার উপরে ঝাঁপিয়ে পড়বে। দারুণ ক্রোধে সিংহটার চোখ দুটো যেন তখন আগুনের ভাটার মতন দপদপ করে জ্বলছে। তার চোখে চোখ রেখে পায়ে পায়ে দুপা পিছিয়ে এলাম। আচমকা আমার মনে পড়ে গেল বন্দুকটা ছড়বার আগে তার চাবিই তো আমি টিপে দিইনি। যাহাতক এই কথা মনে হওয়া, তাহাতক চাবিটা টিপে বন্দুক ছুটতে আমার আর এক মুহূর্ত দেরি হলো না। গুলি খেয়ে সিংহটা দরাম করে আছড়ে পড়ে একেবারে আড়ষ্ট হয়ে রইল। সিংহের মৃতদেহের তলা থেকে আমরা তখন ভূতার দেহ টেনে বের করে ফেললাম। তার হাতখানা কামড়ে ধরেই সিংহটা পটল তুলেছিল। কাজেই ভূতার সেই ছিন্ন ভিন্ন হাতখানাকে বার করবার জন্য সিংহের চোয়াল দুটোকে টেনে ফাঁক করতে হল। ভূতার জ্ঞান তখন প্রায় ছিল না বললেই চলে। ছুটে গিয়ে টোঙ্গা থেকে ব্রান্ডি এনে ভূতাকে খানিকটা খাইয়ে দিলাম। তার বা হাত আর ডান পাকে তখন হাত পা বলেই চেনা যাচ্ছিল না। সেদিকে তাকে গা আমার শিউরে উঠল। যা হোক, কোনো ক্রমে ধরাধরি করে ভূতার দেহকে টোঙ্গায় তুলে নিয়ে আমরা বাসার দিকে ফিরলাম। ভূতার চিকিৎসার কোনো ত্রুটি হলো না। ভালো ডাক্তার ও ওষুধপত্র সবই পাওয়া গেল। প্রথম আমাদের আশা ছিল যে ভূতা এই যাত্রায় রক্ষা পেয়ে যাবে। তার হাতের ক্ষত সেরে এলো বটে, কিন্তু তার পায়ের অবস্থা ক্রমেই শোচনীয় হয়ে উঠল। তবুও সেই অবস্থাতেই সাহসী ভূতা বারবার বলতে লাগলো, হুজুর সবুর করো, আগে সেরে উঠি, তারপর আমি দেখে নেব। আফ্রিকার সমস্ত সিংহকেই আমি আমার নিজের হাতে বধ করব। কিন্তু হায়, হতভাগ্য ভূতার শিকারের দিন শেষ হয়ে গেছে। তার পায়ে এমন পচন ধরল যে পাখানাকে কেটে দেহ থেকে বাদ দিতে হলো। পা কাটার সমস্ত কষ্টই ভূতা মুখ বুঝে সহ্য করল। কেবল এক ভাবনাতেই সে মুষ্টে পড়ল। সে বলেছিল, হুজুর, এক পায়ে খোঁড়াতে খোঁড়াতে আমি স্বর্গে যাব কেমন করে? ভাই যেমন ভাইকে সেবা করে তেমন ভাবেই আমরা ভূতার সেবা করলাম বটে, কিন্তু তবুও তাকে বাঁচাতে পারলাম না। পা কাটার দিন কয়েক পরেই ভূতার মৃত্যু হলো এবং আমিও স্বীকার করা ছেড়ে দিলাম।